সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবার আমরা ফিরে আসলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির পূর্বে আমাদের কাছে বেশ কয়েকটি প্রশ্ন ছিল, আমরা চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিয়ে শুরু করেই তারপরে পরবর্তীতে আলোচনায় আমরা চলে যাব। এবং এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরের পরে আমরা ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন এটা ডিসেম্বর মাস, এই মাসেই একটা কাট অফ লাইন চলে যাচ্ছে, এই বিষয়ে আমরা আলোচনা করব। জনাব সরকার, বিরতির পূর্বে আমাদের তিনটা প্রশ্ন ছিল, তিনজন কলার। প্রথম প্রশ্নটি ছিল এরকম যে একজন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন পার্টিকুলার একটা এরিয়াতে। এখন ক্যান্ডিডেটের কি কি ডকুমেন্ট প্রডিউস করা দরকার বাংলাদেশ থেকে, একাডেমিক, ফাইন্যান্সিয়াল, কি কি ডকুমেন্ট? ধন্যবাদ। কলারকে বলছি যে উনি কথায় বলছিল, যতটুকু আমি বুঝতে পারছি, উনি গ্যারেজের কে লোক আনার জন্য। আমি যদি কথা শুরুতে যাই যে ওই ক্রাইটেরিয়া ওয়ার্ক পারমিটের পরে কিনে, এটা আনটিল মিডল অফ জানুয়ারির আগে আমরা যে এটা জানতে পারবো না। উনি যে পার্টিকুলার ক্যাটাগরিতে নিয়ে আসতে চাচ্ছে সেটা কি এই স্কিমে পড়ে কিনা? হ্যাঁ, 72 পজিশনের কথা বলছে হোম সেক্রেটারি, কিন্তু আমরা কোন 72 এইটাও ক্লিয়ার না আমাদের কাছে যে কোন পজিশনগুলি 70, এটা কি ওটার মধ্যে যদি পড়ে তাহলে এটা একটা পদ হলো। ওনাকে প্রথম প্রশ্ন হইলো যে উনি এটার জন্য অপেক্ষা করাটাই ভালো হবে। এই মুহূর্তে আমাদের এটা আনসেফ অ্যাডভাইস দেওয়া, হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে আসেন সেটা নিয়ে, আমরা তো এখনও জানি না। তো যে জিনিসটা দরকার, যেটা বেসিক আমরা বলি যেটা দরকার, যে বেসিক্যালি তার প্রথমত নলেজ থাকতে হবে, 4.5 ইংলিশ নলেজ থাকতে হবে, এইটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যেই ক্ষেত্রে যদি উনি ধরে নেই অন দ্য ফেস যেটা উনি গ্যারেজ যদি কাজ করতে, তো ওনার অফকোর্স বাংলাদেশে ওই রকম একটা মেকানিক্যাল কাজে 3 ইয়ার্সের মিনিমাম 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা ওনার যেটা উনি বলতে চাচ্ছিল, কিন্তু ওনাকে অপেক্ষা করা লাগবে। এইটাই এই পজিশনটা কি 72 এর মধ্যে আছে কিনা সেটা আমরা কেউ জানি না। এবং আশা করি উনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা তো প্রতি সপ্তাহে বা মাসে আসতেছি, ইনশাল্লাহ উনি এটার আপডেটটা পেয়ে যাবে আগামী জানুয়ারির মিডলে, 15-এর আগে জানতে পারবেন। আমরা পরবর্তী প্রশ্নে ফিরে যাচ্ছি যে বায়োমেট্রিক হয়ে গেছে, এফএলআরপি অ্যাপ্লিকেশন করেছেন, কতদিন লাগবে? আসলে এটার তো নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, একটা নির্দিষ্ট সময়, অন্তত 6 সপ্তাহ বা 6 মাস না গেলে এই বিষয়ে অতটা ওরি করারও তেমন কিছু নেই। শেষ প্রশ্নটি ছিল যে লিভ টু রিমেইনে আছেন, উনি যদি বাংলাদেশে যান তাহলে সর্বোচ্চ কতদিন থাকতে পারবেন? আমরা নর্মালি সেটা বলি, বাংলাদেশে থাকার ক্ষেত্রে ওরা এইভাবে কোনো বলে নাই, তবে আমরা সবচেয়ে রিকমেন্ড করি 90 ডেজের বেশি থাকা, এক সফরে থাকা ঠিক হবে না। 90 দিন মানে 3 মাস, এট ওয়ান ইয়াতে 3 মাস। আর সর্বোচ্চ কোনো হিসাব আছে কি? না, সর্বোচ্চ হ্যাঁ, এটা হইলো 90 ডেজ হইলে নর্মাল। কেউ যদি যাওয়ার পরে অন্য একটা কোনো কারণে, যে আত্মীয়ের কারো একটা বিয়ে হলো, না, যদি উনি 90 দিনের আগে ফিরে আসলো, উনি 80 দিনের মধ্যে ফিরে আসলো, আবার পরবর্তীতে গিয়ে আরো 80 দিন থাকলো, এই যে টোটালটা। হ্যাঁ, একটা বছরে নিয়ম হলে টোটাল বেশি দিন, 3 বছরের মধ্যে, এটা হোম অফিসে একটা ল আছে 460 ডেজ 5 ইয়ারের মধ্যে দেশের বাইরে থাকাটা ঠিক হবে না, এটা 5 ইয়ার্সের মধ্যে। ধন্যবাদ। আমরা অনেক সময়, আমাদের অনেকগুলো কল লাইনে আছে, আমরা আবার কলারের কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আপনার প্রশ্নটি বলুন। আমার একজন পরিচিত মানুষ, ওনার একটা লোকে গড় দিছে কিছু টাকা দিছে। জি বলুন। এখন উনি তো লিগেল না, উনি কি দেশে চলে যাচ্ছে, উনি কি এই গড়টা পাবেন? প্রথমত যার কথা আপনি বলছেন উনি লিগেল না, ওনার কি কোনোই ডকুমেন্টের এভিডেন্স নাই উনি এই দেশে আছেন? ওনার কি কোনো মামলা পেন্ডিংও নাই? উনি এসএলআই মারা, কেস মারা আছে, এসএলআই মারা। হ্যাঁ, আচ্ছা, শুধু সংক্ষেপে একটা কথা বলি। একজন লোক বেআইনি বলে কোনো ব্যক্তি নাই, ঠিক আছে? কোনো লোক, মানুষ কখনো বেআইনি হয় না। সেটা যেটা হতে পারে যে ওনার স্ট্যাটাসটা হয়তো ইরেগুলার আছে। তো একজন মানুষ ইরেগুলার বলে ওনার উপর সুযোগ নিয়ে আরেকজন কোনো অন্যায় করবে আর সেটা ঠিক হবে, বা ওই লোক ভয়ে কিছু বলতে পারবে না, না। যিনি অন্যায় করতেছেন তাকে আপনি অন্তত এটা বলে দিতে পারেন যে ওই লোকটা ইরেগুলার বলেই আপনি সুযোগ নেবেন, এটা হতে পারে না। আইন তার ক্ষেত্রে প্রযোজ্য, আইন তার ক্ষেত্রেও প্রযোজ্য। কারণ যিনি ইরেগুলার আছেন, আপনি বুঝলেন নাই, উনি এসএলআই মারা না, উনাকে একজনের গড় দিছে, দেশ দিছে উপহার, গড় আর কিছু টাকা দিছে উপহার। হ্যাঁ, এখন সে টাকা দিতে চাচ্ছে না নাকি? টাকা যিনি, উনি যদি দেশে চলে যায় আচ্ছা পাবে দেশ চলে টাকাগুলো। আচ্ছা, দেশে চলে গেলে, আচ্ছা আমি ওটা আপনার
হয় আপনি ফোন রাখেন শুনেন, বা আপনি লাইভে আপনি থাকতে পারেন। যে আপনার যদি কোথায় কোনো এখানে অ্যাসেট থাকে ইয়ে করেন, আপনি এই জিনিসটা হইলো যে লাইভ আপনাকে অ্যাডভাইস দেওয়াটা এটা একটা ঠিক হবে না। আপনি একজন লয়ারের সাথে বুঝেন। আমি এটুক বলি যে ইয়েস, আপনার এটার একটা জিনিসগুলো যেহেতু আপনার কোনো অ্যাসেট কিছু থাকলে এটা এখানে থেকে অল্টারনেটিভ একটা আপনি রেমেডি পাওয়ার কথা, যে এ একটা অবস্থা আছে আপনি এটা করতে পারবেন, কিন্তু এটা কিভাবে করতে হবে এটা অন এয়ারে বলা যায় না, বা আমাদের কাছে কোনো ইয়ে নেই। তো আপনি হতাশ হওয়ার কারণে আপনি যে কোনো একজন সলিসিটার সাথে বা ইমিগ্রেশন অ্যাডভাইজার সাথে পরামর্শ নেন, আপনি একটা ওয়ে আউট পেয়ে যাবেন। ধন্যবাদ কলার, এটাই আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। জি ধন্যবাদ। আমরা পরবর্তী কলার কাছে ফিরে যাচ্ছি। হ্যালো কলার। হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরি ভাই, আমি আবার আপনাদেরকে ডিস্টার্ব করতেছি। না ডিস্টার্ব না, কোনো অসুবিধা নেই। জি হ্যাঁ, জি, আমি জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি যে আমি ওই আগে বলছিলাম যে লিভ টু রিমেইনের জন্য বুঝছি না যে ওটা আমি শুনছি যে ওই 10 বছর পরে ও তার ওয়াইফ আনতে পারবে, যে ওর 10 বছরের রুল ফিনিশ হবে, তো ওই সময় কি ওর সাথে আনতে পারবে, বারটা লিগেলি আছে কি না, বা এখন যে উনি লিভ টু রিমেইনে আছেন 10 বছর পরে কি উনি ইন্ডিপেন্ডেন্ট লিভ পাবেন, এটা কি আপনারা একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে। ধন্যবাদ আপা, আবার এসে আবার নতুন করে প্রশ্ন করার জন্য। জি, প্রথমত উনি বিয়ে করতে পারেন কিনা, বিয়ে করতে পারলে উনি তাদেরকে নিয়ে আসতে পারবেন কিনা, আর যদি আসে তাহলে তারা আবার লিভ টু রিমেইন পাবেন কিনা বা ইনডেফিনিট হতে পারবেন কিনা। হ্যাঁ, প্রশ্নটা যে শর্ট আনসার সবগুলোই উত্তরই ইয়েস, যে পারবেন। হ্যাঁ, উনি বিয়ে তো করতে পারবেন, বিয়ে করাতে কোনো অসুবিধা নেই। উনি আমার অনেক ক্লায়েন্ট আছে যারা বিয়ে করছে, রিসেন্টলি কয়েকজনে বিয়ে করে আসছে, আমাকে দেশে গিয়ে কার্ড পাঠিয়েছে যে বিয়ে করতেছে, তাদের একই অবস্থা। তো সুতরাং বিয়ে করতে পারবেন, এবং প্রতি বছরে 2-3 বার দেশে যাওয়া আসা করলো, আসা যাওয়া করবেন। আর যখন উনি ইন্ডিপেন্ডেন্ট পেয়ে গেলে তখন ওনাকে সেটেলমেন্টে ওয়াইফকে নিয়ে আসতে পারবেন, এবং ওয়াইফও এখানে এসে তারও একটা যে সিস্টেম আছে, যদিও এটা আপনার কোশ্চেনের আপনার ব্যাপার না, সে আবার 3 ইয়ার্স এবং 2 ইয়ার্স পরে 5 ইয়ার্স পরে ওয়াইফও এখানে ইন্ডিপেন্ডেন্টলি পেয়ে যাবেন। আর যদি উনি ভদ্রলোক যিনি 10 ইয়ার্স রুটে ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার পরে উনি যখন ব্রিটিশ হয়ে গেলেন, তাহলে বাচ্চাগুলো ব্রিটিশ রাইটে এখানে আসতে পারবেন। সুতরাং সবগুলির প্রশ্নের উত্তর ইয়েস, সব কিছু করা যাবে, এটা নিয়ে আপনার চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। কেউ আমরা লাইনে আছে? আরো একজন কলার কাছে ফিরে আছি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি একটা প্রশ্ন করতে পারবো? জি বলুন। আচ্ছা, আমার কি হয় কি না, বাচ্চা 10 ইয়ার্স হয়েছে, তো 10 ইয়ার্সে অ্যাপ্লিকেশন করছে, টি ফর্ম অ্যাপ্লিকেশন, যেটা ব্রিটিশ পাসপোর্ট, ব্রিটিশ রেজিস্ট্রেশনের জন্য। তো এটা সেপ্টেম্বরে করছিল, অক্টোবরে ফিঙ্গারপ্রিন্ট দিছে, অক্টোবরের 10 তারিখ। এখন পর্যন্ত আর কোনো কিছু আসতেছে না, তো এটা কতদিন লাগতে পারে? অক্টোবরে আচ্ছা। আপনি কি পেলেন? টি ফর্ম অ্যাপ্লিকেশন। টি ফর্ম মানে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করছে চাইল্ডের, এবং ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিচ্ছেন এটি। হ্যাঁ, আপনি এখন জানতে চাচ্ছেন যে আর কতদিন লাগবে বাকি কাজগুলো সারতে? জি, বাচ্চা 10 ইয়ার্স হয়েছে আর কি, টি ফর্ম অ্যাপ্লিকেশন যেটা, জি। বাচ্চা এখানে জন্ম 10 ইয়ার্স হয়েছে, টি ফর্ম অ্যাপ্লিকেশন করতে সেপ্টেম্বরের লাস্টে দিয়ে অক্টোবরের 10 তারিখে ফিঙ্গার দিতে, এখনো কিছু আসতেছে নাকি এই রেজিস্ট্রেশন? ধন্যবাদ হ্যাঁ, কলার ওই- আপনার প্রশ্নের জন্য। জি জি হ্যাঁ, আমি আপনাকে বলবো যে সবই কমপ্লিট হয়ে গেছে। আপনারা সবাই হয়তো আপনিও জানেন, আমরা এই লকডাউনের কারণে, এই প্যান্ডামিকের কারণে হোম অফিস তারা বাসা থেকে কাজ করে, তারা কেউ হোম অফিসে না। এরকম অ্যাপ্লিক্যান্ট আমাদের কাছে আছে, প্রত্যেকেই মোরলেস একটু সাফার করতেছে, তবে সময় নিচ্ছে। আমরা রিসেন্টলি আমরা পেয়েছি অনেকের সিরিজ। আবার সবচেয়ে বড় জিনিসটা হলো যে হোম অফিসে যেই এটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ইস্যু করবে, এটা ইস্যু করার পরে এটা কিন্তু কাউন্সিল অফিসকে দেয়, যে বার্থ অ্যান্ড ডেথ ওখানে তারা কিন্তু সিটিজেনশিপের কপিটা দেয় একটা ওয়াথ করে। যদি ওনার বাচ্চা আন্ডারেজ থাকে তাহলে ওয়াথের দরকার হয় না, ডাইরেক্ট দিয়ে দিবে। আর যদি ওভার আমার মনে চাইল্ড বাচ্চা উনি বলছে, সেক্ষেত্রে এটা পাঠিয়ে দিবে। আপনি শুধু অপেক্ষা করেন, আর না হয় আপনি একটা ইমেল করতে পারেন, ওরা ইমেল করলে আনসার করে, হয়তো ওরা আপনার জিনিসটাকে একটু কুইক করে দিবে, পেয়ে যাবেন। শুধু এটুক করতে পারেন। এটা কিন্তু অনেকেরই এরকম হচ্ছে, এটা আপনার না, আরও অনেকে এইভাবে মোরলেস সব কিছুতে একটু ডিলে হচ্ছে আর কি। তো আপনার এটা হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা, যেহেতু ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, আর বাচ্চাদের কোনো নেগেটিভ কোনো কিছুই নাই, আসলে যে আদার গুড ক্যারেক্টার যে ইস্যুটা থাকে সেটা নাই, এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ফিঙ্গারপ্রিন্টে, চিন্তার কোনো কারণ নেই।
আপনি পেয়ে জনাব যাবেন। সরকার, আমরা একটা প্রশ্ন আবার রিপিট করব। আমাদের অনেক আগে অনুষ্ঠানের প্রথম পর্বে আমাদের একজন কলার একটা প্রশ্ন করেছিল যে প্যান্ডেমিকের কারণে উনি বাংলাদেশ হাই কমিশন থেকে উনি নতুন কোনো পাসপোর্ট পাচ্ছেন না, যদি এই ক্ষেত্রে নতুন কোনো পাসপোর্ট না পান তাহলে উনি ওনার যে নতুন অ্যাপ্লিকেশন সেটা কি উনি করতে পারবেন কিনা, সেই ক্ষেত্রে পাসপোর্টটা কি খুব জরুরি কিনা? সুন্দর প্রশ্ন আছে যে আমরা ওই কলারকে ওনার আনসারটা হয়তো আমরা মনে হয় ব্রেকের কারণে দিতে পারিনি, শর্ট সময় অল্পের কারণে, এই জন্য দুঃখিত। হ্যাঁ, ওনাকে বলছি যে হ্যাঁ, বাংলাদেশের ব্যাপারে উনি পাসপোর্ট করতে পারছে না, সেটা অলরেডি আনসার দিয়ে দিয়েছেন। আমি বলি সেটা হাই কমিশনের একটা ছোট বাংলাদেশ, তারা বাংলাদেশের আইনে চলে, এই দেশের আইনের সাথে তারা, যদি এটা আমাদের জন্য অনেক কিছুটা, আমরা এই দেশে থেকে এই দেশের কালচার, এই দেশের ল কাস্টমসের উপর আমরা অনেকটা এটা কি বলে অভ্যস্ত, যেটা ইংলিশে হ্যাবিচুয়েটেড যেটা বলে, সেটাতে আমরা তাদেরকে তুলনা করতে পারবো না। তবে ওনার অপশান হলে যে এই অবস্থায় যদি কোনো অ্যাপ্লিকেশন ওনার করা ডিউ থাকে, ইয়েস, পাসপোর্ট দেওয়াটা ম্যান্ডেটরি অ্যাপ্লিকেশনের সাথে। তো এই প্যান্ডামিকে আমরা অ্যাপ্লিকেশন করি, আমরা অনেকেরই যার আছে দিয়ে দিছি, যার নাই তাকে আমরা ওইটাকে মিটিগেটিং সার্কামস্ট্যান্স, যেটা এটা নাই যেহেতু আমার এটা এক্সপায়ার, কপি দিলেও এটা হোম অফিস মেনে নেয়, এটা নিয়ে ওনার অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি হবে না, আমি সেটা বলে দিতে পারি। ধন্যবাদ। আমরা আরো একজন কলার কাছে ফিরে আছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আমার মাত শুনতেছেন? জি, শুনতে জি, জি, পাচ্ছি, বলুন। শুনতেছি। হ্যাঁ, আমি জানতে চাই যে পেনশনারদের বৌবান তুইলে, বউ বাচ্চা তুইলে কি বেতন দেখাইতে হবে না? না, আমার একটুটা বলবেন কি? আচ্ছা, পেনশনার হিসাবে কেউ তার স্পাউস নিয়ে আসতে চাচ্ছে, এখন কি কি দেখাতে হবে, তাই তো? ব্রিটিশ পাসপোর্ট আছে, সেকেন্ড বউ আর কি, বাচ্চা, বউ বাচ্চা নিয়ে আসতে। ধন্যবাদ, ধন্যবাদ। সেকেন্ড বউ আগের বউ সেকেন্ড আছে ম্যারেজ, কিনা? এখন আগের ওয়াইফ কি? যে ফার্স্ট ওয়াইফ কোথায় আছেন এখন? ওটা তো শেষ হয়ে গেছে, তাই না? বাংলাদেশ থেকে নিয়ে আসতে হইলে বেতন দেখাইতে হবে নাকি? ওইগুলা কি বাচ্চা বউ আনতে, হ্যাঁ, বুঝতেছেন? পেনশনার, এটা তো আপনার পেনশনার, যে যিনি আসবেন উনি পেনশনার তো, জানা যিনি স্পন্সর। না না, হাজবেন্ড পেনশনার পেনশনার, নিয়ে আসতে চায়। জি জি জি, বুঝতে পারছি, জি ঠিক আছে। জি, ধন্যবাদ করার আপনার প্রশ্নের জন্য। জি, তো স্বাভাবিকভাবেই প্রথম সম্পর্কটা তো অবভিয়াসলি নাই বলি উনি দ্বিতীয় হ্যাঁ, নিয়ে আসতে সেটা, চাচ্ছেন। হ্যাঁ। তো যদিও প্রশ্নে বোঝা যাচ্ছে না যে দ্বিতীয় যে সম্পর্ক, সেই সম্পর্কে যদি আগে থেকেই কোনো চিলড্রেন থেকে থাকে তাদের কি একরকম হবে, আর যদি ওনার পক্ষের হয়ে থাকে তাহলে সেটা আরেক রকম হতে পারে। জি, হ্যাঁ, উনি পেনশনাররা ওনাকে, যে ওনার মেইন প্রশ্নটা যেটা বুঝতে পারছি যে তাদের যেখানে একটা যে ইমিগ্রেশন রুল থ্রেশহোল্ড যেটা বলে ইনকাম থ্রেশহোল্ড, যেটা উনি জানতে চাচ্ছে, যেটা 18,600 কাউকে হাজব্যান্ড ওয়াইফ বা ওয়াইফ হাজব্যান্ড কারণে, এটা পেনশনের ক্ষেত্রে এখানে হোম অফিস, এখানে একটা এক্সকিউজ আছে, ওনাদের এটা দরকার হয় না। শুধু এটুক হয়, একটা জিনিস জানতে হয় যে ওদের যে ওনার সব কিছু বাদ দিয়ে পার মান্থে যে ওনার যদি 73 পাউন্ড যদি ডাবল একটা ইনকাম থাকে মাসে, সেভিং থাকলে ওনার কোনো সমস্যা হয় না, ওনাকে এক্সট্রা কোনো ইনকাম দেখানো দরকার নেই, শুধু উনি পেনশনে যে পয়সাটা পায় ওটা হলেই চলবে। ওনাদের জন্য এক্সকিউজ এটা আছে। আমরা রিসেন্টলি আমি 2টা অ্যাপ্লিকেশন করছি পেনশনদের জন্য, কোনো এক্সট্রা পে স্লিপ বা কোনো কিছু দিতে হয় নাই। আমরা আরো একজন কলারের কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি স্টুডিও থেকে কথা বলছি? জি, আপনি বলছেন, প্রশ্নটা বলুন। আচ্ছা, যে আমার প্রশ্নটা, আমি একজন ডিভোর্স পারসন, আমার ডিভোর্স হয়ে গেছে, তো আমি দেশে গিয়ে বিয়ে করতে চাই, তো কি কি লাগবে? মানে আপনার সবকিছু কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, ডিভোর্স লেটার আমার হাতে আছে এখন। জি, আপনি জাস্ট ধরুন আপনি নতুন করে একটা বিয়ে করতে যাচ্ছেন, সেখানে সর্বপ্রথম যে বিষয়টা, আপনার যে ফাইন্যান্সিয়াল থ্রেশহোল্ড যেটা 18,600, এটা আপনার থাকতে হবে। এই মুহূর্তে হয়তোবা সেটা নাও থাকতে পারে, কিন্তু প্রশ্ন থেকে যায় যে যদি এই মুহূর্তে না থাকে তাহলে প্যান্ডেমিক শুরু হওয়ার পূর্বে সেটা ছিল কিনা, যদি আপনি এখনই অ্যাপ্লিকেশন করতে চান। আর যদি আপনি নতুন করে আবার একটা অনুষ্ঠান করে যদি আরও সময় নিয়ে আসতে চান, তাহলে ইতিমধ্যে আপনি আপনার যে ফাইন্যান্সিয়াল যে থ্রেশহোল্ড যেটা, সেটা আপনি ডেভেলপ করতে পারেন। আর ওই দিক থেকে যে নিয়ে আসবেন, ওনাকে একটা ইংলিশ টেস্ট দিতে হবে, যেটা A1, আপনি সেটা জানেন, যেটা যদি IELTS এর সমমূল্য বলেন তাহলে সেটা 4 পয়েন্টেরও নিচে। তাহলে ওই ক্ষেত্রে ওনার ইংলিশ সার্টিফিকেট লাগবে, অবভিয়াসলি ম্যারেজ সার্টিফিকেট লাগবে, আর আপনার এখানে আপনার যে ইনকাম থ্রেশহোল্ড 18,600 এটা লাগবে।
আর কিছু কি জানতে চাচ্ছেন? আচ্ছা, এটা কি ইনক্লুডিং ওই আমার ঘরের রেন্ট বিল এগুলা কি ইনক্লুডিং থাকবে নাকি ওই আমার পে স্লিপের এটা ইনক্লুডিং করবে? ওনার হ্যাঁ আপনার যে আপনার ওরা ওইটা আপনার তো যে মর্গেজ থাকতে পারে, রেন্ট থাকতে পারে, কিন্তু হোম অফিসে আপনাকে ইনকাম যে আপনি যদি একা থাকেন আপনার ওয়াইফের জন্য 18,600 ইনকাম gross আপনি income দেখাতে যেটা। পারেন। এটা গ্রস, এখানে সুবিধাও আছে। গ্রস ইনকাম যদি এটা হয়ে যায় আপনার কোনো সমস্যা হয় না, ওগুলো আপনাকে ইয়ে করতে হবে না। ওরা এটা জানতেও চান, এই একটা সুবিধা আছে। যদি এটাকে যদি আপনি যে কথাটা বলছেন হোম অফিস যদি ব্রেকডাউন অফ কস্ট যদি চাইতো তাহলে কিন্তু এই থ্রেশহোল্ডটাকে ওরা অনেক উঠিয়ে দিত। লাকিলি হোম অফিস এই জিনিসটা চায় না। শুধু আপনার 18,600 যদি হয়ে যায় ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হয় না। তবে একটা জিনিস হলো আপনার যে দেশে গিয়ে অবশ্যই আমি সেই প্রশ্ন লাইভ আপনার বলতে, আপনি হয়তো দেশে গিয়ে বিয়ে করবেন, বিয়ে করে কিছুদিন অন্তত এটাকে ওরা বলে কোহ্যাবিটেশন, আপনি কিছুদিন থাকবেন, এটা আমি আপনাকে বলতেছি, রিকমেন্ড করতেছি কমপক্ষে 1 মাস থেকে আপনি চলে আসেন, তা নাইলে ওরা কনসিস্টেন্সি অফ ইউর ম্যারেজ এটাকে এস্টাবলিশ করতে হবে। এবং আপনি যদি চলেও আসেন দয়া করে আপনি ওনার সাথে যোগাযোগ রাখবেন, সেই যোগাযোগের মাধ্যমগুলিও আপনি রাখবেন। যদি কোনোভাবে কোনো অর্থ প্রেরণ করেন সেই রিসিটগুলি রাখবেন, অর্থাৎ আপনাদের মধ্যে যে একটা সম্পর্ক নতুন করে স্থাপিত হয়েছে এবং আপনি হাজব্যান্ড উনি ওয়াইফ এই বিষয়টা যে বর্তমান আছে এটাকে এস্টাবলিশ করার জন্য যা যা ডকুমেন্টারি এভিডেন্স লাগে আপনি সেটা কন্টিনিউ করবেন। পরবর্তী কলার কাছে ফিরে আছে। কলার আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আমি একটু আগে যে পড়ছিলাম টি ফর্মের বিষয়, তো বাচ্চার যে টি ফর্ম যেটা, এটা তো অনলাইন অ্যাপ্লিকেশন করা হয়েছিল, তো এটা কি সার্টিফিকেট যেটা পাঠাইবে এটা কি পোস্টে পাঠাবে না ইমেলে পাঠাবে? সার্টিফিকেটটা পোস্টে পাঠাবে ভাই, কারণ এটা তো ব্রিটিশ সিটিজেন, একটা সুন্দর একটা সার্টিফিকেট, এটা পোস্টে পাঠায় খুব সুন্দর এটা এবং একটা হার্ড কপির মধ্যে হোম অফিস খুব সুন্দর করে দেয় যাতে করে এটা ফোল্ড হয় না, অর্থাৎ ভাঙে না, আপনি ওইভাবে পেয়ে যাবেন। আপনি যদি পারেন কেউ একটা ইমেল করলে দেখবেন ওরা উত্তর দেয়, কোনো দিন ইভেন রবিবারও পর্যন্ত আমরা দেখছি ইমেল উত্তর দিচ্ছে ওরা। তো এটা তো আসলে 6 মাস হয় নাই, সেপ্টেম্বরে 6 মাসের এটা সিটিজেনশিপের 6 মাস হইলে এটা হোম অফিস একটা প্রক্সিমেট টাইম। কখনো কোনো ক্ষেত্রে এটা যদিও বাচ্চা কুইক করে ফেলে, কিন্তু এতদিন লাগতো না। অনেস্টলি 6 উইকের মধ্যে সিটিজেনশিপের অ্যাপ্লিকেশন হয়। বিকজ অফ প্যান্ডেমিকের কারণে একটু ডিলে হচ্ছে। আপনি হয় অপেক্ষা করতে পারেন। এখন ইমেল করা যাবে? হ্যাঁ, আপনি ইমেল করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আপনি শুধু বললেন যে আমার অ্যাপ্লিকেশন অত তারিখে করা হয়েছে সেপ্টেম্বরে এবং অলরেডি বায়োমেট্রিক কমপ্লিট করা হয়েছে, আমি শুধু এখনও আমি এটার সিটিজেনশিপটা পাইনি, এটুকু বললে হবে। আই শ্যাল বি গ্রেটফুল যদি আমাকে আপডেট করো। ধন্যবাদ কলার। আমরা আমরা বলে দিলে হবে। পরবর্তী কলার কাছে ফিরে আছি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ওই দিন আগে ফোন দিলাম পেনশনার, কিন্তু আমার বাচ্চাদের ব্যাপারে বললেন না সলিসিটর ও সাহেব। বাচ্চাদের ক্ষেত্রে ইনকাম থ্রেশহোল্ড দুইটা বাচ্চা লাগিয়ে লাগবে না ইনকাম? হ্যাঁ জি, আপনার ওয়াইফের জন্য আপনার লাগবে না, কিন্তু বাচ্চাদের জন্য আপনার ইনকাম লাগবে। এদেরকে 2,400 মতো অ্যারাউন্ড 5,000-এর বেশি তাদের লাগবে ইনকাম। সেটার জন্য যদি আপনার কোনো এক্সট্রা কোনো ইনকাম থাকে, সেভিং থাকে, আর যদি থার্ড পার্টি কোনো সাপোর্ট আপনি ইউজ করেন, থার্ড পার্টি সাপোর্ট মানে আপনার ধরেন আপনার কোনো ছেলে মেয়ে যদি কেউ থাকে ভালো ইনকাম আছে, তারা যদি বলে আমার ব্রাদার, স্টেপ ব্রাদার বা আমার নেফিউ, যে আপনার ভাই বললে আমার ভাতিজা হয়, সে যদি সাপোর্ট দেয়, যেহেতু মা আসতেছে, জি জি, যেহেতু মা বাচ্চাকে রেখে আসতে পারে, আগের ফ্যামিলি নাই, বউ মারা গেছে, কোনো প্রবলেম নাই, জি না, এটা কোনো সমস্যা হবে না। আপনি এটা, আর অবশ্যই আপনি একজন লয়ারের সাথে বুঝে কাজ করবেন ইনশাল্লাহ। আপনার তো একটা সুবিধা আছে, এখনো আগে হইলে আমি বলতাম না যে সম্ভব হবে না। একটা সবচেয়ে বড় একটা জিনিস, এটা কয় আরমান আলী, এটা আমাদের বাংলাদেশে একটা কেস ছিল, এটা অনেক পুরাতন। ওই কেসে বলছে ধরুন আপনার ইনকাম কম, আরেকজন আপনাকে সাপোর্ট করতে পারবে, হোম অফিস সেটাকে বাতিল করে দিচ্ছে। দুইটা বাচ্চার লাগিয়া প্রয়োজন কত ইনকাম দেখাই দিব? দুইটা বাচ্চা কারণ 2,400 ইচ চাইল্ডের ওরা করে ধরে। তো 2,000 আপনি বলে আপনার 5-6,000 আপনি মেপে না করে আপনি 5-6,000 একটা, এটা এমনি বললে হবে সাপোর্ট। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলার কাছে ফিরে যাচ্ছি। কলার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলুন। যে আমার প্রশ্নটা হলো যে আমি এখানে আপনার গিয়ে 10 বছরের রুলে আছি, যেটা 2.5 বছর করে। জি। আমার দুইটা মেয়ে, আমার বড় মেয়েটা আমাদের সাথে 10 ইয়ার্স রুলে, আর আমার ছোট মেয়েটা ব্রিটিশ। জি।
তো এখন হয়েছে আমার 5 বছর হয়ে গেছে, আমি এই সামনে আবার অ্যাপ্লাই করবো আবার 2.5 বছরের জন্য এপ্রিলে। তা আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি, আমার কি হোম অফিসে কোনো পয়সা দিতে হবে? আপনার নতুন অ্যাপ্লিকেশনের জন্য কোনো ফি দিতে হবে কিনা সেটাই জানতে চাচ্ছেন? সেটা, হ্যাঁ সেটা বিকজ আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা আরো একজন কলার কাছে ফিরে আছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটা জিনিস জানতে চাইছিলাম। জি বলুন। আমার রিসেন্টলি 4-5 মাস হচ্ছে আমার ওয়াইফ মারা গেছে। না লিলে ওই রাজা। আমি আমার 2টা বাচ্চা আছে, আন্ডার এজ 16, 12 জি বা 13। তো আমি চাইছিলাম আর একটা ম্যারেজ করতে হইব। আমি তো কাজ করি আর পার্ট টাইম, লং টাইম, 24 আওয়ার্স কাম দেখাই। তাহলে আমি যদি দেশে একটা ম্যারেজ করি আর কোনো ওয়াইফ আনতে চাই, আমি কিটা 18,600 কমপ্লিটলি দেখাই তুইব না এর মাঝে কোনো কনসিডার আছে আমার? আপনার যদি কোনো ডিসএবিলিটি না থেকে থাকে, আপনি যদি পেনশনার না হয়ে থাকেন, কিংবা আপনি যদি ফাইন্যান্সিয়ালি ডেস্টিটিউট না হয়ে থাকেন, তাহলে যে 18,600 যে থ্রেশহোল্ড সেটা আপনাকে ফলো করতে হবে, এবং যিনি আসবেন তাকেও ইংরেজি পাস করতে হবে, যেটা A1। ধন্যবাদ কলার। আমরা পরবর্তী কলার কাছে ফিরে আছি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আমি মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। আমি একজন ডিসেবিলিটি পারসন। আচ্ছা, আমি আপনার P1 এবং লাইফ এনজিওকে দেওয়া আছে। আমার কি অ্যাপ্লিকেশন করতে হলে আমাকে ফুল টাকা দিতে হবে কিনা এটা একটু কাইন্ডলি জানাবেন। অ্যাপ্লিকেশন করতে এন্ট্রি ক্লিয়ারেন্সের জন্য না হোম অফিসে কোনটা? এই তো সিটিজেনের জন্য আর কি, মানে পাসপোর্টের জন্য আর কি। আমার সিটিজেনশিপের জন্য দেওয়া আছে এবং P1 আমার কমপ্লিট করা আছে। আমি ডিসেবিলিটি পারসন, এখন কি আমার ফুল টাকা দিতে হবে না অ্যাপ্লাই করলে? হোম অফিসের আমি বলে যে সিটিজেনশিপের ক্ষেত্রে একটা হলো যে একটা পুরোটা মাপ কারোই নাই, কারণ কি যে আপনার ডিজেবল আপনাকে পেমেন্ট করতে, তবে নর্মাল অ্যাপ্লিক্যান্টের যে ফি আপনার তার থেকে রিডিউস ফি দেওয়া হয়। এই ফিটা অনুমানিক আমি একজাক্টলি বলতে পারবো না ফিটা কত, এটা এই ইয়েতে পাওয়া যাবে, আপনি জেনে নিতে পারবেন। যে নর্মাল এখন অ্যাপ্লিকেশনে 1300 প্লাস, আপনাদের জন্য আমি অনুমানিক বলতেছি এটা 300 পাউন্ড সামথিং কম হবে, কিন্তু কিছুটা রিডিউস হবে, কিন্তু দিতে হবে আপনাকে সিটিজেনশিপের জন্য। মানে এখন তো 13,050 না, 1300 প্লাস, ইয়া 1350। হ্যাঁ, আমি যদি অ্যাপ্লাই করি আমার 1000 দিতে হবে। এর অ্যারাউন্ড এরকম, আমি এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই। হ্যাঁ, কিন্তু বিং ডিসেবল আপনি একটা ডিসকাউন্ট পাবেন। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা একজন কলারকে মিস করেছি। উনি বলছিলেন যে উনি ইউনিভার্সাল ক্রেডিটে আছেন 10 ইয়ার্স ছুটে, ওনার 5 বছর হয়ে গেছে, উনি পরবর্তী 5 বছরের জন্য অ্যাপ্লাই করতে চান। এই ক্ষেত্রে কি ওনাকে কি অ্যাপ্লিকেশন ফি দিতে হবে কিনা? হ্যাঁ, উনি যেহেতু ইউনিভার্সাল ক্রেডিটে আছে, আশা ওনার ফি দেওয়া লাগবে না, উনি ওইবার পেতে পারেন। ফি পাবেন ওটা। ধন্যবাদ জনাব শাহ আলম সরকার। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আবারও শেষবারের মতো টিভি1 পরিবারের পক্ষ থেকে এবং আমাদের অসংখ্য দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ। আজকে অনেকের অনেক কলের কারণে অনেকের প্রশ্নের উত্তরগুলো আরেকটু ভালো করে বলার মতো আমাদের সময় ছিল না, সেই জন্য যারা হয়তো পুরোপুরি আনসার না পেয়ে থাকেন, আমরা এটার জন্য দুঃখিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। একটু আগেই আমাদের যে আমন্ত্রিত অতিথি যে কথাটা বললেন সেটা দিয়ে আমি শেষ করব, যে আমরা অনেক সময়ই আমাদের অনেক কলার লাইনে থাকেন, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারি না। আর আমরা চেষ্টা করি যখন কোনো কলার কোনো প্রশ্ন করেন, আমরা চেষ্টা করি সেই কলারকে যথাসম্ভব যতটুকু সম্ভব আমরা একটা পরামর্শ দিতে চেষ্টা করি। স্বাভাবিকভাবে কোনো কোনো প্রশ্নের উত্তর একটু দীর্ঘ হয়ে গেলে পরবর্তী কলার হয়তো বা উনি সুযোগই পান না নতুন করে আবার কল করার জন্য। তাই আমরা বরাবরের মতো ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের আগামী অনুষ্ঠানে অবশ্যই আপনারা থাকবেন। আপনাদের সেই সমস্যাটা যদি তখনও পর্যন্ত বর্তমান থাকে, আপনারা আগামী অনুষ্ঠানে আসবেন, আপনাদের সেই সমস্যা নিয়ে আমরা চেষ্টা করব, আপনাদের সেই বিষয়ে কোনো পরামর্শ থাকলে আমরা দিতে চেষ্টা করব। দর্শক শ্রোতা, আপনাদের সুস্বাস্থ্য শুভকামনা করে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি শিবলি সাদিক। ধন্যবাদ। সালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।
সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের ভালো লাগার অনুষ্ঠান টিভি1-এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন লিগ্যাল হেল্পলাইন। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিভিন্ন আইনগত বিষয়, বিশেষ করে ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ে আমরা বিভিন্ন লিগ্যাল আপডেট দিয়ে থাকি। আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি এবং অনুষ্ঠান চলাকালীন সময় দর্শক শ্রোতারা যে প্রশ্ন করে থাকেন আমরা চেষ্টা করি সেই প্রশ্নের সুন্দর একটি পরামর্শ দেওয়ার জন্য। আর যথারীতি এই পরামর্শ দিয়ে থাকেন আমাদের একজন আমন্ত্রিত অ্যাডভাইজার। অন্যান্য সপ্তাহের মতো এবারও আমাদের মাঝে উপস্থিত আছেন, আপনারা জানেন, আপনাদের অতি পরিচিত মুখ, টিভি1-এর অতি পরিচিত ব্যক্তিত্ব এবং আমাদের কমিউনিটির অত্যন্ত সুপরিচিত মুখ, ইমিগ্রেশনে যার দীর্ঘ সময়ের একটা অভিজ্ঞতা রয়েছে, বিশেষ করে হিউম্যানিটেরিয়ান অ্যাপিল কিংবা অ্যাসাইলাম এই সংক্রান্ত বিষয়ে যিনি দীর্ঘ সময়ের অভিজ্ঞতা নিয়ে কাজ করে আসছেন, এরকম একজন ব্যক্তিত্ব নিয়ে আমরা আজকে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। দর্শক শ্রোতা, অনুষ্ঠান শুরু করার আগেই বলে নিচ্ছি যে যদি আমাদের এই আলোচনার কোনো বিষয়বস্তু কিংবা প্রশ্ন পর্ব চলাকালীন সময়ের কোনো প্রশ্ন কিংবা অন্যান্য কোনো বিষয় যদি আপনাদের সম্পর্কের সাথে, আপনাদের বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে দয়া করে সেটার উপর ভিত্তি করে আপনারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না। আমাদের পরামর্শ থাকবে আপনারা এই বিষয়ে আরও বিস্তারিত জেনে আপনার নিকটস্থ আইনজীবীর সাথে দেখা করে বিস্তারিত জেনে তারপরে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। দর্শক শ্রোতা, আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি যে আমরা অনুষ্ঠান চলাকালীন সময় অনেকেই কল করে থাকেন। একই সময় একাধিক কলার যখন থাকে তখন স্বাভাবিকভাবে আমরা প্রথম যিনি কলার তাকে আমরা এন্টারটেইন করতে চেষ্টা করি এবং পাশাপাশি ওনার উত্তর দেওয়ার পরবর্তীতে আমরা পরবর্তী কলারকে গ্রহণ করতে চেষ্টা করি। কিন্তু অনেক সময় এই সময়ের সংক্ষিপ্ততার কারণে আপনাদের সকলের কল হয়তো একসাথে উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি। পাশাপাশি আপনাদের অনুরোধ করব যে আপনারা লাইনে থাকবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের পরামর্শ দেওয়ার জন্য। দর্শক শ্রোতা, আসুন আমরা পরিচিত আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজার, এডওয়ার্ড অ্যান্ড আলম অ্যাসোসিয়েটসের প্রিন্সিপাল জনাব শাহ আলম সরকার। ধন্যবাদ জনাব শাহ আলম সরকার আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ জনাব শিবলি সাদেক এবং টিভি1 কর্তৃপক্ষকে আমাকে আজকে গতানুগতিকভাবে আমাকে আমন্ত্রণ করার জন্য, এবং একই সাথে আমি ধন্যবাদ জানাবো টিভি1-এর যারা কলাকৌশলী আছে তাদেরকে, যারা এই প্রোগ্রামটা আয়োজনের জন্য তাদেরই আসলে অনেক টেকনিক্যাল হেল্প দরকার হয় এবং এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে কমিউনিটির হেল্প করা বা কমিউনিটি এই প্রোগ্রামের মধ্যে বেনিফিট হবে, তারই জন্য অ্যাকচুয়ালি এই প্রোগ্রামের আমাদের আসার একমাত্র সার্থকতা। আশা করি এই প্রোগ্রামের মাধ্যমে দর্শকের উপকৃত হবে বলে আমি মনে করি। ধন্যবাদ জনাব সরকার। আমরা যে কথাটা প্রতিনিয়তই বলি যে এই বিশেষ করে এই রবিবার একটা পারিবারিক দিন, আপনাদের অন্যান্য সময়ের সপ্তাহের যে অন্য সময়ের যে ব্যস্ততা, সেই ব্যস্ততার মাঝেও আপনারা এই সময়টা নিয়ে আসেন এবং বিশেষ করে আমরা যে সময়টা পার করছি এই সময়টা ইমিগ্রেশন ব্যবস্থাটার বেশ কিছু পরিবর্তন বা অনেক অনিশ্চয়তা এর সাথে জড়িত আছে। আপনারা বিভিন্ন সময় এসে আমাদেরকে এই সমস্ত বিষয়ে আপডেট দেন। এই জন্য টিভি1 পরিবারের পক্ষ এবং আমাদের অসংখ্য দর্শক শ্রোতা যারা ইউরোপ এবং যুক্তরাজ্য থেকে দেখছে, সকলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। এই ধরনের বিশেষ করে আমরা আমাদের মনে করি আমাদের একটা দায়বদ্ধতা আছে, যেহেতু আমরা কমিউনিটি লয়ার, কমিউনিটির মানুষের জন্য আমাদের যদি কিছু সামান্যটুকু যদি কিছু করতে পারি, আমরা সত্যি আমরা নিজেরা অনেকটা মনে করি সার্থক আমাদের কমিউনিটির স্বার্থে কিছু করাটা। ধন্যবাদ দর্শক শ্রোতা। আর সময় না নিয়ে আমরা মূল আলোচনায় চলে যাব। আমরা শুরুতেই শুরু করছি কিছু লিগ্যাল আপডেট দিয়ে, আর আমরা পাশাপাশি আলোচনা চলাকালীন সময় আমরা সকলের কলকেও অ্যান্সার করতে চেষ্টা করব। ধন্যবাদ জনাব সরকার। আমরা কিছু লিগ্যাল আপডেট দিয়ে শুরু করবো এবং ইতিমধ্যেই আমাদের একজন কলার আমাদের লাইনে আছেন, আমরা চেষ্টা করি কলার দিয়ে শুরু করতে আজকে। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমার একটা কোয়েকশন ছিল। আমার কোয়েকশনটা হলো, আমার ছোট ভাই আপনার এই দেশে আসছিল প্রথমে 2014-তে, তো আসার পরে আপনার একটা অ্যাসাইলাম সিক করছিল, তো অ্যাসাইলামটা তার রিফিউজ হয়ে যায়। এরপরে ও আপনার আউট অফ ইমিগ্রেশন ল আন্ডারে একটা অ্যাপ্লিকেশন করে। ওই অ্যাপ্লিকেশনটা 2017-এর অগস্টে করছিল, কিন্তু এখন পর্যন্ত ওইটা কোনো রেজাল্ট দেয় নাই। তো এখন কি করা যায় ওটা আপনার সলিসিটরের কাছে বলছিল, ওর লয়ার আছে, উনি বলছেন যে উনি চেকআপ করছে, এখন করার দরকার নাই, তে অসুবিধা নাই, এটা হয়তো কি হইতে পারে, কি হবে এটাই জানার জন্য যে এটা এতদিন পর্যন্ত রেজাল্ট দেয় নাই বা কি হতে পারে পরবর্তীতে, আর কি করার আছে, আর বা আমরা কিভাবে যোগাযোগ করতে পারি। হয়তো সলিসিটর ফার্মটা চেঞ্জ হয়ে গেছে, এটাই হইতে পারে, তাদের রেজাল্ট দিতে পারেন নাই। তো
তো আমরা যোগাযোগ কিভাবে করতে পারি হোম অফিসের সাথে? যে আপনি এটার কি result- নিজ থেকে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছিলেন এর মাঝে? জি না, জি না, আপনার লয়ারও করেন নাই? জি না, লয়ারও বলছেন উনি করার দরকার নাই। উনি বললেন, উনি অনেক আগে বলছিলাম তো, উনি বললেন না না এটা এইভাবে থাকতে দাও, অসুবিধা নাই, যদি না কইরা দে, যদি ওরা বলিয়া দাও, আবার যদি ওরা বলিয়া দে না করার জন্য। কিন্তু ওটা কি আমরা বলছি 3 acknowledge বছর হয়ে করছিল গেছে, কিনা তো home office? obviously একটা রেজাল্ট আসিয়ে গেছে, যেটাই হোক। আপনি প্রথম যখন অ্যাপ্লিকেশন করলেন জি তখন আপনাকে কি কোনো লেটার, অ্যাকনোলেজমেন্ট লেটার বা যে কোনো কিছু আপনাকে তো পাঠাইছিল, তাই না? জি জি পাঠাইছিল ওইটা, হ্যাঁ সেটা আছে আপনার কাছে, তাই? জি ওইটা। এবং সেখানে কি নতুন এরপরে কি আর কোনো লেটার পাঠাইছে যে তারা জি কোনো না, ডকুমেন্ট কোনো চায় letter বা আমার- কিছু? আমার কাছে আসে নাই, না আমার কাছে কোনো লেটার আসে নাই। ওইটা সলিসিটরের কাছে আসছিল, অ্যাকনোলেজ লেটার যেটা, ওটা এবং দিছিল, সেটা কি উনি লিভারপুল solicitor থেকে দিয়েছিল, আসছে কিনা উনি এরপরে বলতে আর পারবে কিছু কিনা? এবং সেই অ্যাড্রেসটা কোথাকার ছিল? কোত্থেকে সেই লেটারটা আসছিল? হোম অফিস সেই লিভারপুল লেটার থেকে। আপনার ইয়ে থেকে আসছে, লিভারপুল থেকে। লিভারপুল হ্যাঁ, থেকে। লিভারপুল। ধন্যবাদ কলার। আপনার কি আর কোনো হ্যাঁ। প্রশ্ন আছে? না না, ঠিক আছে, আমি বুঝতে ধন্যবাদ পারছি কলার আপনার আপনার কথা। প্রশ্নের জন্য। আপনি লাইনে থাকেন কিংবা ড্রপ করতে পারেন লাইন, আপনি অন এয়ারে পরামর্শ পেয়ে থাকবেন। জি হ্যাঁ, ধন্যবাদ আমাদের প্রথম কলারকে। আমি আমার যে সম্পূরক প্রশ্ন করার উদ্দেশ্য এটা কোথা থেকে আসছে আমি ধরে নিয়েছি, এটা ওনার লিভারপুলে অ্যাসাইলাম কেস রিভিউ করার পরবর্তীতে যেটা হয় সেটাকে বলে ফার্দার সাবমিশন। ওনার অ্যাপ্লিকেশনে এটা হয়, এটাকে বলে ফার্দার সাবমিশন। ফার্দার সাবমিশনটা বেজ অন ফ্রেশ ক্লেমের উপর। তো এটা পেন্ডিং, ইয়েস, ওনার যে বলে 17 থেকে যদি অ্যাপ্লিকেশনটা পেন্ডিং থাকে, এখানে একটা যে উনি ওনার কথাই বুঝতে পারছে, জানি না ওনার রিপ্রেজেন্টেটিভ আছে কিনা সলিসিটার, যে এটা যদি 12 মান্থ পেন্ডিং থাকে ওনার জন্য একটা বিরাট সুযোগ, সবাই ওয়ার্ক পারমিটটা পেয়ে যায়। ওয়ার্ক পারমিট পাওয়াটা ইজ কাইন্ড অফ এক ধরনের একটা লিগ্যাল স্ট্যাটাসের মতো। এবং এটাই তাদের- বর্তমান সময়ের কারণে। হ্যাঁ, না এটা হোম অফিসে বর্তমান না, এটা হোম অফিসে যদি কারো কোনো অ্যাপ্লিকেশন 12 মান্থ পেন্ডিং থাকে, যখন আমরা করি উইথিন 7 to 10 ডেজের মধ্যে পেয়ে যাচ্ছি, ওয়ার্ক পারমিটটা দিয়ে দিচ্ছে, ঠিক এক্স্যাক্টলি লাইক লিগ্যাল স্ট্যাটাস, বা এটা কেউ দেখলে মনে করবে সে এই দেশে লিগ্যাল। সুন্দর একটা জিনিস। তো এই কলার যেটা মিস করছে, জানি না ওনার কী কারণে, এই জিনিসটা করলে উনি তো প্রথমত একটা ওয়ার্ক পারমিট পেয়ে যেত, ওনার লাইফটা ইজি হয়ে যেত। এটা ওনাকে ইভেন আগামীতে লিগ্যাল হওয়ার জন্য আরও একদম আগিয়ে দেবে, যেটা বেশ ওই কার্ডের ভিতরে আমি যেটা বুঝি যে নতুন যে ওয়ার্ক পারমিট সিস্টেমটা আসছে, যে শর্ট লিস্টেড, ওখানেও লেখা আছে তুমি কাজ করবা শর্ট লিস্টেড। ফলে এটার সাথে হোম অফিস এক ধরনের লিঙ্ক করা আছে যে আগামীতে তারা হয়তো এইভাবে না ওভাবে লিগ্যাল হইতে পারবে। তো আমি ওনাকে এটাই বলবো যে ওনার যদি হোম অফিসকে, ওনার যদি সলিসিটার থাকে, শুধু জাস্ট একটা চিঠি দিয়ে দিলে এটা ওভার 12 মান্থ অপেক্ষা করতেছে, আমার ক্লায়েন্ট এন্টাইটেল কাজের, এটা হোম অফিসের ল অনুযায়ী, সেটা ওরা কখনোই অস্বীকার করে না, রিফিউজও করে না। সুতরাং এই জিনিসটা উনি নিয়ে নিবে, আমি মনে করি তাড়াতাড়ি করে নেওয়া ভালো। উনি খুব উইদিন 10 দিনের ভিতরে উনি ওয়ার্ক পারমিটটা পেয়ে গেল, তাহলে ওনার লাইফটা ইজি হয়ে গেল, এবং উনি আগামী দিনে লিগ্যালের জন্য 2টা কাজই ওনার এক ধাপ আগায় যাবে। একই জায়গায় ধন্যবাদ। আশা করি কলার আপনি আপনার পরামর্শ পেয়ে গেছেন এবং সেই অনুযায়ী আপনার অ্যাপ্লিকেন্টের হয়ে আপনি কিংবা অ্যাপ্লিকেন্ট যদি আপনার লয়ারের মাধ্যমে কিংবা আপনি যদি নিজেও যদি হোম অফিসকে লিখেন, এবং যে দীর্ঘ সময়ের কথা আপনি বললেন, যেটা আমাদের আজকের আমন্ত্রিত অ্যাডভাইজার বললেন, যে যদি 12 মাসের অধিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার রাইট টু ওয়ার্ক হয়ে যায়, তাহলে আপনি যদি সেইটা পেয়ে যান তাহলে পরবর্তীতে আপনার সেটেলমেন্টের জন্য এটা আরও সহায়ক হিসাবে কাজ করবে। আমরা পরবর্তী কলার কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি স্টুডেন্ট মাত্রাম নি। জি বলুন। হ্যাঁ, ওকে, দুইটা কোয়েকশন জানতাম চাইরাম। তো আমি ইন্ডিপেন্ডেন্টলি আপা আপনাকে একটু থামাচ্ছি, আপনার যে টিভি ভলিউমটা সেটা একটু অফ করে দেন। ওকে, সরি। তো আমি কইতাম চাইরাম, আমি ইন্ডিপেন্ডেন্ট লিবরদায় আকিন 2022 মাঝে এপ্লাই করতাম। তো আমি লাইসেন্সকে পাস করছি, আর আকিন পান্ডামিকর দায় আকিন আমার হাজবেন্ডর খাম গেছে কি। তো বর্তমানে আকিন ইউনিভার্সাল ক্রেডিটর মাঝে আছেন। তো ইউনিভার্সাল ক্রেডিট তো থাকার দায় আমার তো বায়োমেট্রিক কার্ডের মাঝে লেখা আছে, আমি কোনো পাবলিক ফান্ড পাইতাম না। তো আমারও তারা দিল না, আমার বাচ্চান্তরে দিল আর আমার হাজবেন্ডরে দিল। তো এটা কিন পান্ডামিক করতে খাম যাওয়ার কারণে কিন তাই না হামানি লাগছে ইউনিভার্সাল ক্রেডিটের মাঝে। তো এটা কোনো তারা আমার ইন্ডিপেন্ডেন্ট লিব কোনো প্রবলেম করবো নি। আর যদি আমার হাজবেন্ডে পান্ডামিক এর ভিতরে যখন খাম পাইলাইন, ধরো আমার অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে যখন খাম পাইলাইন, খাম ধরিলাইন, তো তারা কত দিনের বেস লিস্ট চায় আকিন, ও দুইটা কোয়েকশন আকিন জানতাম চাইরা। আপা, সম্পূরক প্যান্ডেমিক শুরু হওয়ার আগে আপনার হাজবেন্ডের কি ইনকাম ছিল?
তান ইনকাম তাই ফক্ত ট্রান্সপোর্টের লগে কাম করতা। মানে ইনকামের পরিমাণটা কি ছিল জানা আছে? ও বস্ত্র হিসাব নেই। জি। ও বস্ত্র ও 19-20 হাজার মূল্য হইব। মানে 18,600-র উপরে ছিল? জি না, জি 18,600 আমাদের দেশটা ক্যান্সেল জেলা 18,600 দেখাইয়া ও হাজবেন্ডের স্ট্যাটাসটা কি জানতে হবে? আর আপনার হাজবেন্ডের স্ট্যাটাসটা কি, ইমিগ্রেশন স্ট্যাটাস? তাই তাই উদ্দেশ্য ব্রিটিশ। ব্রিটিশ সিটিজেন। আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে কি? না, জি না, আমার ওইটা আমার ফোন দেখা বাদে আমারে কইবা। জি, ধন্যবাদ আপা আপনার প্রশ্নের জন্য। আপনি পরামর্শ পেয়ে যাবেন এখনই। জি আচ্ছা, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, কলারকে বলবো যে উনি বলছেন ওনার অ্যাপ্লিকেশন ডিউ 2020-তে, ইটস লং ওয়ে টু গো। ফলে ওনার এখনও ওইটাকে যদি আমি আগে বলি যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনের জন্য 6 মাসের কাগজ দেখতে চাই, ব্যাংক স্টেটমেন্ট, এটাই মেনলি ইম্পর্টেন্ট। তো যেহেতু ওনার এখনও দূর আছে, আর যেহেতু বলছে ওনার হাজব্যান্ডের এই প্যান্ডামিকের কারণে জবের বা ইনকামের সরেছে, এটা প্যান্ডামিকের কারণে যদি ফার্লোতে থাকে বা ওনার জব চলে, এটা হোম অফিস এক্সকিউজ করবে। এটা নিয়ে ওনার ওয়ারি করার কোনো কারণ নাই, যেহেতু ওনার 2020-তে ওনার অ্যাপ্লিকেশন ডিউ হবে। নাম্বার 2 যেটা হচ্ছে, যে জিনিসটা একটি কনসার্ন ছিল, আমি জিজ্ঞাসা করলাম হাজব্যান্ড ব্রিটিশ হলে যে বাচ্চাদের জন্য যে বেনিফিটটা ক্লেম করে, সুতরাং এইটা ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ওইটা আবার ওইটার সাথে হোম অফিসে তাকে আবার বলতো বেনিফিট ক্লেম করা, এটা যেত না। ফলে যেহেতু হাজব্যান্ড ব্রিটিশ, বাচ্চারা বাই এটা ডিসেন্ট, তারও ব্রিটিশ, সুতরাং ওরা এন্টাইটেল আছে বেনিফিট এর জন্য। তা আমি বলবো এই কলারকে আপনি ওয়ারি করার কোনো কারণ নাই, যেহেতু আপনার অ্যাপ্লিকেশন হবে 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাই, কিন্তু প্যান্ডামিকের পরে উনি যেন ওই 18 যে রুলটাকে ফলো করে। এখন বর্তমান প্যান্ডামিকে এটা ওনাকে তেমন এফেক্ট করবেন, এটা উনি মাপ পাইয়ে যাবেন। সুতরাং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। আমরা শুরুই করছিলাম কলার দিয়ে, তো এখন আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাচ্ছি। আমরা কোনো লিগ্যাল আপডেট আছে কি? আমরা জানি যে সম্প্রতি অ্যাপিল সংক্রান্ত একটা আপডেট আছে, কোর্টের একটা রায়, যদি আপনি সেই বিষয়ে আমাদেরকে একটু জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ, খুবই একটা সুন্দর প্রশ্ন। হ্যাঁ, রিসেন্টলি যেটা 23 নভেম্বরে, এবং এটা যারা অনেকের জন্যই যারা জানে, বিশেষ করে যে অনেকের হয়তো ফার্স্ট ইয়ার ট্রাইব্যুনালে এপিল রিফিউজ করার পরে এটা ফার্দার রিকনসিডারেশন অ্যাপ্লিকেশন বলে, লিভ টু অ্যাপিলের জন্য অ্যাপার্টমেন্টে যে অ্যাপ্লিকেশন করা হয়, সেখানে যারা পারমিশন পেয়ে যান, এটার উপর 2টা প্রসেস থাকে। কোর্ট একটা পারমিশন হিয়ারিং করে। তো 23 মার্চ এই বছর আপার ট্রাইব্যুনাল, আমি নিজেও, আমরা অনেক সব লয়ারই পেয়েছে এই ধরনের একটা ডাইরেকশন যে আমরা কোনো কেসকে আমরা ডিসাইড করব ওদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকবো কি ডাকবো না, আর যদি মনে করি আমরা সেটাকে হিয়ারিং দরকার, সেটাকে আমরা হিয়ারিংয়ের জন্য করব। এই ছিল ডাইরেকশনটা 23 মার্চ 2020-তে। ইন দ্য হাইকোর্ট এইটাকে একটা, যেহেতু একটা এইটার এগেনস্টে একটা মামলা করছে, এটা যে GCW, ইমিগ্রেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, এগেনস্ট দি আপার ট্রাইব্যুনাল প্রেসিডেন্টকে অ্যাড্রেস করে। কারণ এটা কথার ভিতরে বোঝা যায় এটা সেকশন 6-এর একটা ভায়োলেশন হচ্ছে। কাউকে ডাকবে না, তার এটা তো সবারই তো একটা রাইট আছে। কোর্ট এখানে রুলিং দিচ্ছে যে না, এটা হতে পারে না, তোমরা চুজ করবা। কারণ যারা না ডেকে একটা ডিসিশন দিয়ে দিলে তার অ্যাবসেন্সে সেই ডিসিশনটা কখনোই তার জন্য ফেয়ার হবে না। তার রাইট আছে, সে কোর্টে অ্যাপিয়ার হবে, ডিফেন্স করবে। আর ওরা এটা না করে নিজের একটা ডিসিশন দিয়ে দিল, এটা তো অন দ্য ফেস অফ ইট, এটা কিন্তু আসলেই কিন্তু ভালো দেখাচ্ছে না। সে কারণে যে রয়্যাল কোর্ট অফ জাস্টিস একটা সুন্দর একটা ডাইরেকশন দিচ্ছে যে না, এটা হবে না, এটা হতে পারে না। আর তার জন্য অনেকের কিন্তু এই ধরনের ডিসিশন দিয়ে অনেকের অ্যাপ্লিকেশন রিভিউজ করে দিচ্ছে, যে কারণে আজকে আপডেটটার ইম্পর্টেন্সটা যেটা আপনি তুলে ধরছেন, সত্যি তখন কোর্ট এখন আবার একটা ডাইরেকশন দিছে। ইভেন অনেক সলিসিটার হয়তো পেয়ে থাকেন, যাদের কেসকে রিফিউজ করছে, বলছে তোমরা 14 ডেজের মধ্যে তোমরা কোর্টে যে তোমরা লিখো যে আমার কেসটা তো রিফিউজ করছে, সুতরাং ওই কেসে আবার হিয়ারিং হবে। তাহলে এটা একটা খুবই একটা ইম্পর্টেন্ট, অনেক হয়তো এর মধ্যে ভিকটিম হয়ে গেছে, এটা একটা ভেরি ইম্পর্টেন্ট একটা জাজমেন্ট। আমরা আবার কয়েকজন কলার কাছে ফিরে যাচ্ছি, আমরা আবার আলোচনা ফিরে আসবো। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন।
ভাই আমি ওদের 3 বাচ্চা, আমি ইউরোপিয়ান সিটিজেন, এখানে আসছি 6.5 বছর হয়ে গেছে, পিআর পাইছি, সেটেলমেন্ট পাইছি এবং ইনডিফিনিট লিভ পাইছি। এখন আমার বড় বাচ্চাটা 18 বছরের নিচে, ওনার জন্য আমি রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছি। এখন রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করছি ব্রিটিশ সিটিজেনের জন্য। এখন ওরা এগ্রি করছে এবং ওরা যে অ্যাপ্লাই করছে ওইটার টাকা কাজ নিছে এবং কয়েকজনে গিয়ে আমরা এই আমার বাচ্চা ফিঙ্গারপ্রিন্ট দিছে, কিন্তু আমার আর দুই বাচ্চা আছে, ও একটার বয়স 9 বছর, একটা এখানে জন্ম হয়েছে 2 বছর। এখন আমি কি ওই বড় বাচ্চাটা যেভাবে করছি এই দুনো বাচ্চাটা কি এইভাবে কি করতে পারবো অ্যাপ্লিকেশন, এটা একটু জানতে চাই। ধন্যবাদ। আপনার কি কোনো প্রশ্ন আছে? না, এটা খুব ইজি প্রশ্ন। কলার, আপনি পরামর্শ পেয়ে যাবেন, আপনি লাইন ড্রপ করতে পারেন, অন এয়ারে শুনবেন। জি হ্যাঁ, ধন্যবাদ। ওনার উত্তরটা আমি শুধু এক ইয়েসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে, যেহেতু ওনার বড় বাচ্চা বিটের ছোটো বাচ্চাগুলো যেখানে হচ্ছে উনি যেহেতু পিআর পেয়ে গেছেন, হ্যাঁ তার অ্যাপ্লিকেশন করে, তবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ঠিক বড় বাচ্চার যেভাবে ওই রকম অ্যাপ্লিকেশন করলে, আর ওনাকে একটা জিনিস হয়তো আমি বলতে বলেছি, উনি যদি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে থাকে তাহলে কিন্তু আর জিনিসটা ইজি হতে না হয়। এখন ন্যাচারাল অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ঠিকই বড় বাচ্চার জন্য ছোটো ছোটো করলে হ্যাঁ ওরাও ব্রিটিশ সিটিজেন পেয়ে যাবে। আমি কোনো সমস্যা দেখি না। অর্থাৎ উনি ওনার প্রথম যে সন্তান যিনি 18 ইয়ার্স, তার জন্য যেভাবে অ্যাপ্লিকেশন করেছেন ঠিক সেইভাবেই 9 বছর এবং 2 বছরের যে বাকি যে দুজন আছে তাদের জন্য করতে পারবে। হ্যাঁ, সেটি ওরাও এইজটা কোনো ব্যাপার না, এখানে তারা এখানে যেহেতু বর্ন হয়েছে এবং ওনার যদি পিআর থাকে এ থেকে তারা, কারণ বাচ্চারা এখানে এদেশে বর্ন হয়েছে তারাও পেয়ে যাবে। এবং আমার নিজের ক্লায়েন্ট অনেকের মা বাপ পায় নাই, বাচ্চারা ব্রিটিশ হয়ে গেছে, ছোট 2 বাচ্চা আমি করে দিয়েছি, হয়ে গেছে এটা। আমরা আরো একজন কলার কাছে ফিরে আছি। কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। জি, আমি ওই আপনাদেরকে একটু ওই আলম ভাইকে বলতেছিলাম যে এখন যে ওই নতুন যে অ্যাপ্লিকেশন যেগুলো করা হচ্ছে মনে করেন, তো এখানে তো মনে করেন ওই যে ভ্যালিড বাংলাদেশি পাসপোর্ট লাগে, এই তো কিসের অ্যাপ্লিকেশন? যেমন মনে করেন এই যে নতুন একটা কেস মারবো, বা যারা ওই কিছু কেস পাইছে, তো এদের তো নতুন বাংলাদেশি ভ্যালিড পাসপোর্ট লাগবে, তাই না? তো আমার প্রশ্নটা হচ্ছে যে আলম ভাইয়ের কাছে, যে এখন যে এই বাংলাদেশ হাই কমিশন যে নতুন পাসপোর্ট তারা দিচ্ছে না বা তারা এইগুলা তৈরি করছে না, তো আপনাদের কি কোনো ভূমিকা আছে? যে যেমন দেখেন এই দেশে আপনি সবকিছু খোলা, এই হোম অফিস খোলা, তারা ফিঙ্গার নিচ্ছে বা সবকিছুই তো নরমালি চিন্তার কোনো কারণ নেই। তো এই বাংলাদেশের হাই কমিশন এগুলা খুলছে না কেন? আর আমি ওই টিভি ওয়ানের প্রেজেন্টার ভাইকে আমি বলতেছি, আপনারা একটু আমাদেরকে সাহায্য করেন ভাই, ওই আপনারা ওইগুলা টিভিতে একটু রিপোর্ট করেন, কারণ আপনারা দেখেন না বা এই দেশের ব্রিটিশ দেশ, এখানে সবকিছু ওপেন, সবকিছু হচ্ছে, তো বাংলাদেশের মতো একটা থার্ড ক্লাস। ধন্যবাদ কলার, আপনার প্রশ্ন, বিশেষ করে এটা আপনার একটা কনসার্ন যে বাংলাদেশ হাই কমিশন যদি খোলা থাকতো তাহলে যে সার্ভিসগুলো দরকার আপনারা সেই সার্ভিসগুলো পেতেন। অবশ্যই আপনার এই কনসার্নটা আসলেই সত্যিকার অর্থেই সকলের জন্যই একটা কনসার্ন, এবং স্বাভাবিকভাবেই বাংলাদেশ হাই কমিশনে এখানে যারা আছেন কিংবা বাংলাদেশ সরকারের সাথে তাদের যেরকম কার্যক্রমের ধারা, সেই ধারা অনুযায়ী যেটা ওনারা ভালো মনে করছেন ওনারা সেটাই করছেন। হতে পারে প্যান্ডেমিকের কারণে কিংবা অন্য কোনো কারণে, হয়তোবা সাময়িক কারণে ওনারা এই কার্যক্রমগুলো স্থগিত রেখেছেন, কিন্তু আমি যতটুকু জানি হাই কমিশন কিন্তু খোলা আছে, এবং অন্যান্য যে সমস্ত কাজ যেগুলো জরুরি গুরুত্বপূর্ণ সেই কাজগুলো কিন্তু ওনারা করে যাচ্ছেন। এই কাজগুলো হয়তোবা আস্তে আস্তে আবার নতুন করে শুরু করবেন। এটাও স্বাভাবিক যে কয়দিন বন্ধ ছিল বা এখনও যে কারণে বন্ধ আছে এর জন্য হয়তোবা অনেককেই একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো ধন্যবাদ আপনাকে, আপনার এই কনসার্নের জন্য। আমরাও চেষ্টা করব এই জাতীয় বিষয়গুলোকে বাংলাদেশ হাই কমিশনের সামনে তুলে ধরতে। কলার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলার কাছে ফিরে যাচ্ছি। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আগে কল করছিলাম, আমার ওইটা মনে হয় শুনতে আপনার কথাটা মানে ইয়ে করেন নাই, সমঝেন নাই। কথাটা হচ্ছিল আমার ছোট ভাইকে আন্ডার এজ কেস করছিলাম প্রথমে 2014 ওইটা রিফিউজ করার পরে 2017 আরেকটা অ্যাপ্লিকেশন করছি, ওটা আউট অফ ইমিগ্রেশন।
ওইটার আপনার এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাইনি, 3 বছর হয়ে গেছে। তো ওটা জানার জন্য যে এটা কি হতে পারে। 2014 তে যে অ্যাপ্লিকেশন করছিলেন সেটা কি অ্যাপ্লিকেশন ছিল? সেটা আন্ডার এজ, আপনার জাইলাম আন্ডার এজের আন্ডারে করছে। আন্ডার এজ, হ্যাঁ ওটা। আর 2017 তে করলেন যেটা, এটা আউট অফ ইমিগ্রেশন। আউট অফ ইমিগ্রেশন, এবং সেই অ্যাপ্লিকেশনটারই কোনো রকম করেসপন্ডেন্ট পাচ্ছেন না, তাই তো? 14 সালেরটা না, না 17 সালের টাকা। হ্যাঁ, সেটা তো লিভারপুল থেকে আসছে। সেটার অ্যানসার আপনার লিভারপুল থেকে আসছিল, আপনি যেটা জানালেন। জি জি জি, হ্যাঁ, অ্যাকনোলেজমেন্টটা। জি, উনি মূলত সেটা জানতে চাচ্ছে যে 17 থেকে আউট অফ ইমিগ্রেশন যে অ্যাপ্লিকেশনটা করলেন, এখন প্রায় 3 বছর হয়ে গেল, উনি কোনো রকম রিপ্লাই পাননি, শুধু অ্যাকনোলেজমেন্টটা পেয়েছিলেন লিভারপুল থেকে। সেটাই যে উনি অ্যাকনোলেজ পেয়েছেন, কিন্তু অনেক জায়গায় অনেক কিছু আমরা বলি হিডেন কতগুলি জিনিস থাকে, যেটা হয়তো উনি কলার জানেন না, যে হোম অফিসে মেবি রেসপন্ড করছিলেন, হয়তো উনি জানেন না, বা আর যদি করে না থাকে তাহলে তো ওনার রেমিটি যেটা বললাম, উনি ফার্স্ট থিং হলো রিমাইন্ড দেওয়া, এবং এই কাজের পারমিশনের জন্য ওর যদি কাজের পারমিশনের জন্য উনি একটা চিঠি লেখে রিমাইন্ড দেওয়া হয়, হোম অফিসে কিন্তু খুব 10 দিনের মধ্যে একটা রেসপন্ড করে। যদি বলে না তুমি কাজের রাইট পাবে না, তখনই বলতে পারে যে কারণ উই হ্যাভ মেড এ ডিসিশন অন ইউর অ্যাপ্লিকেশন সো অ্যান্ড সো ডেট, যদি বলে দেয় তখন তো উনি ইনফরমেশনটা পেয়ে গেলেন। ফলে এই ক্ষেত্রে ওনার রিমাইন্ডার দেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে। তাহলে উনি পুরো কেসটার আমরা তো জানি না যে কি হচ্ছে, কারণ আমরা যে অন দ্য বেস অফ দ্য ইনফরমেশন আমরা রিমাইন্ডারে যে রেজাল্টই হোক এটা ওনার ফেভারই হবে। হ্যাঁ, সেটাই। এই জন্য আপনারা ওনার জন্য সবচেয়ে ভালো হবে উনি রিমাইন্ডার দিলে 17 সালের এটা তো 12 মাস, তো 18 সালে উনি কাজের পারমিশনটা পেয়ে যেতেন। এতদিন পেন্ডিং থাকাটা, এটা কিন্তু আমি তো এই লাইনের আমার নাম্বার অফ কেস 83 কেস আমি দেখছি ফার্দার সাবমিশন করছি 2019 থেকে এই প্যান্ডামিকের মধ্যে। আমারই অনেকেই তো কাজের পারমিশন পেয়ে গেছে, অনেকে ডিসিশন পেয়ে গেছে। তাহলে ওনার এটা এতদিন পেন্ডিং থাকবে, এটা ভেরি আনইউজুয়াল। মানে হ্যাঁ, অনেক সময় সামটাইম হয়ে যেতে পারে, হোম অফিসেও তো কিছু মিস্টেক করে, তার জন্য আমরা বসে না থেকে উনি ওনার সলিসিটার মাধ্যমে হোম অফিসকে রিমাইন্ড দিলে আমি বিলিভ করি ইমেল করলে ওরা রেসপন্ড করবে, অথবা পোস্টে রেকর্ডেড ডেলিভারি করে, অর্ডিনারি পোস্ট না করলে উনি আনসারটা পেয়ে যাবে। এইভাবে বসে থাকাটা তো একটা খুবই পেইনফুল। জি, ধন্যবাদ। আমাদের আজকে অনেকগুলো কলার আমাদের লাইনে আছেন, আমরা আরেকজন কলার কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আচ্ছা ভাই, আমি জানতে আসলাম যে এই বিষয়ে যদি কেউ লিভ রিমেইন পায়, তাহলে তাই বাংলাদেশ গিয়া ম্যারেজ করতে পারবানি, বা আমাদের ওয়াইফ আনতে পারবানি, বা ওয়াইফ আনতে গেলে কোনো প্রবলেম হইব নি, বা কিলাখান আনতে পারবা, ওটা যদি আমার বুঝাইয়া হইতা। উনি কি হিসাবে লিভ টু রিমেইন পাবেন? ও আগে আন্ডার কেস মারিয়া লিভ টু রিমেইন রাইছে পেয়ে গেছেন। ইনডেফিনিট এটা কি ইনডেফিনিট লিভ টু রিমেইন নাকি নির্দিষ্ট সময়ের জন্য, নাকি অ্যাসাইলামের? 10 ইয়ার্স রুটের জি, 10 ইয়ার্স রুটের লিভ টু রিমেইন। 10 ইয়ার্স ওকে, জি হ্যাঁ, বুঝে গেছি। জি জি আপা, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি পরামর্শ পেয়ে থাকবেন, আপনি লাইন ড্রপ করতে পারেন। যে আমরা এই প্রশ্নের পরামর্শের পরেই আমরা বিরতিতে যাব। আচ্ছা, এটাও আনসারটা খুবই শর্ট, যে যারা 10 ইয়ার্স রুটে সেটেলমেন্ট পায় ওনাদেরকে বার আছে, ওনারা পাবলিক ফান্ডও ক্লেম করতে পারবেন না, ইভেন ওনার কোনো ডিপেন্ডেন্ট আনতে পারবেন না। উনি বিয়ে করতে পারবেন দেশে গিয়ে, কিন্তু আনতে পারবেন না। এটা হইলো ওনার আনসার। বিয়ে করতে কোনো ওরা তো রেস্ট্রিক্ট করবে না, মানে ওনাকে আনটিল ইনডিফিনিট না পাওয়ার আগে উনি তাকে আনতে পারবেন না, পাবলিক ফান্ডও পাবেন না। জি ধন্যবাদ। আমাদের অনেকগুলো কল লাইনে আছেন। আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা যথাসম্ভব চেষ্টা করব কয়েকটি কল নিয়ে যেতে, তারপর পরবর্তীতে আমরা বিরতির পর আমরা সেই প্রশ্নগুলোর পরামর্শ দিতে চেষ্টা করব। আমরা প্রথম কলার কাছে ফিরেছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন ছোট মোটো। আমার একটা বাতিজা বাংলাদেশ থেকে আনতাম, এখন ওয়ার্ক পারমিটে গ্যারেজর যদি আর কি, তখন এইটা ওনা যে আইতো তার কিতা হিন্দু দেশ দেখানি লাগবো, ওটাতে একটু প্লেস কইবান। আপনার এইটাই প্রশ্ন যে একজন ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন, কি কি ডকুমেন্ট তাকে দেখাতে হবে, তাই তো? গ্যারেজে কিতা লাগবে? স্কুলের সার্টিফিকেট লাগবে না কিতা খোটা কাগজ লাগবে দেশের? ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা পরবর্তী কলার কাছে ফিরে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ।
ভাই সাহেব আমার একটা কোয়েশ্চন, আমার বায়োমেট্রিক 12 সপ্তাহ হয়ে গেছে, আমকো এফএলআরএফপি প্যারেন্টস রুট কতদিন লাগতে হয় নরমালি? আপনার বায়োমেট্রিক হয়ে গেছে, আপনি এফএলআরএফপি অ্যাপ্লাই করেছেন, শুধু ডিসিশনের জন্য অপেক্ষা করতেছেন। আপনি কবে অ্যাপ্লাই করেছেন? 12 উইকস ওভার হয়ে গেছে। ওকে ওকে, ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা চেষ্টা করব বিরতির পরে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমরা নেক্সট কলার কাছে ফিরে আছি। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, কলার শুনতে পাচ্ছেন? কলার শুনতে পাচ্ছেন? আপনার টিভি ভলিউমটা অফ করে রাখুন। ওকে, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, জি, আপনার প্রশ্নটা বলুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি, বলুন। আমরা জানতাম চাইছিলাম যে মনে হয় ইনডিফিনিট লিভ টু লিভ টু রিমেইন ফাইয়া উদ্দেশ্য আমার ওয়াইফ, তো তাই না বাংলাদেশে গিয়া কতদিন পর্যন্ত থাকতে পারবো ম্যাক্সিমাম? কোন রুটে আসছেন? 5 ইয়ার্স? না না না, তাই না, আমার ডিপেন্ডেন্ট হয়ে আসছেন। ধন্যবাদ কলার আপনার প্রশ্নের জন্য। আমরা বিরতির চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন টিভি ওয়ানের নিয়মিত সাপ্তাহিক আয়োজন লিগ্যাল হেল্পলাইন প্রোগ্রামটি। আমরা প্রথম বিরতিতে চলে যাচ্ছি। বিরতির পর আবার আমরা ফিরে আসব। বিরতির পর আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে ইউরোপিয়ান অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।